একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রভাষক মোহাম্মদ রাশিদুল হক খান, বাংলা বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। বাংলা সাহিত্যের ক্লাসে আজকে তোমাদের সাথে আমার আলোচনার বিষয় হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টি সোনার তরী কবিতা। তোমরা ইতোমধ্যে পড়াশোনা শুরু করেছ এবং আমি আমার প্রথম ক্লাসে কবিতার সংজ্ঞায়ন করেছি এবং তোমাদেরকে কবিতা চিনতে এবং বুঝতে যা প্রয়োজন তা নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। তোমরা রবীন্দ্রনাথ সম্পর্কে জেনেছো আগেই এবং আরও ভালো করে জেনে নেবে। সোনার তরী কাব্যগ্রন্থের এটি একটি নাম কবিতা, অর্থাৎ কাব্যগ্রন্থের নাম অনুসারে কবিতার নাম, এবং তার এই অনবদ্য সৃষ্টির মাঝখানে আমরা গভীর জীবন দর্শন খুঁজে পাই। তার সাথে আমরা খুঁজে পাই শাশ্বত জীবনধারা এবং জীবন বাস্তবতা, প্রকৃতির মাঝে জীবন, ব্যক্তি নয় সৃষ্টিকর্মের মহত্বের মধ্যে অমরত্ব লাভ করা যায় এবং নিগূঢ় সত্যের উপলব্ধি করা যায় এই কবিতা পড়ে। মানব জীবনের যে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ক্ষেত্র আমরা রবীন্দ্রনাথের মধ্য দিয়ে পাই, তার উপলব্ধির মাঝে এই কবিতা পড়ে আমরা সেটি জানব। তো রবীন্দ্রনাথের এই কবিতাটি হচ্ছে একটি রূপক কবিতা এবং চিত্রকল্পের মধ্য দিয়ে তিনি এটি উপস্থাপন করেছেন। প্রিয় ছাত্রছাত্রী, চিত্রকল্প কি তোমাদের কি সেটি আমি সংজ্ঞায়ন করছি। চিত্রকল্প হচ্ছে আন্তঃভাবনাকে দৃশ্যসজ্জায় সাজানো, যেখানে দৃশ্যের মাঝে কবির আত্মগত ভাবনার বহির্প্রকাশ ঘটে। প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত চিন্তা চেতনা রয়েছে, ভাবাদর্শ রয়েছে, এবং সেই চিন্তাকে ব্যক্তি কখনো কখনো দৃশ্যের মধ্য দিয়ে সাজাতে পারেন এবং রবীন্দ্রনাথ সোনার তরী কাব্যগ্রন্থের মধ্যে সেটাকে সেভাবেই সাজিয়েছেন। কবিতায় প্রবেশ করার আগেই রূপক কবিতা সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে দিচ্ছি। যে কবিতায় কোনো গল্প বা কাহিনীর মধ্য দিয়ে অন্য কোনো বিশেষ অর্থের ইঙ্গিত করা হয় তাকে রূপক কবিতা বলে। অর্থাৎ কবি যা বলতে চাচ্ছেন সেই ঘটনাটাকে তিনি অন্য একটি বিষয় দিয়ে, কাহিনীর মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেন। তো সোনার তরী কবিতাটিও সেরকম একটি কবিতা। আমরা এখন মূল কবিতা পাঠে চলে যাচ্ছি এবং একটা চিত্রের মধ্য দিয়ে আমরা সেটা দেখাবো। তোমরা লক্ষ্য করো কবিতার যে বিষয়বস্তু, এখানে একটা দ্বীপ সদৃশ এবং সেখানে কৃষকের অবস্থান। চারপাশে বাঁকা জলের কথা বলেছেন কবি। এখন আমরা কবিতায় চলে আসি এবং চিত্রের সাথে মিলিয়ে আমরা সেটা পড়ার চেষ্টা করব। কবিতায় বলেছেন, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। আমরা প্রথমেই বলেছি এই কবিতাটি হচ্ছে প্রতীকী কবিতা, অর্থাৎ রূপক কবিতা। যে ঘটনাটি বা যে কাহিনী তিনি দৃশ্যমান করেছেন তার ভিতরেও আরও একটি বিষয় রয়েছে। আমরা দুটি বিষয়েরই আলোচনা করব। তিনি এখানে দেখিয়েছেন তিনি একটি দ্বীপ সদৃশ
একটা স্থানে তিনি অবস্থান করছেন, চারপাশে বাঁকা জল, ঘূর্ণয়মান স্রোত, এবং সেখানে তিনি ফসল ফলিয়েছেন এবং সেখানে তার ধান পেকে গেছে, তিনি সেখানে ধান কাটছেন এবং এই দ্বীপের মাঝখানে নদী, তার ওপারে তার বাড়ি। সেখানে তিনি দেখতে পাচ্ছেন যে আকাশের মধ্যে কালো মেঘ জমেছে, ঘন বর্ষা নেমে এসেছে এবং তিনি এখানে বসে আছেন একাকী। তার ধানগুলো তিনি কাটছেন, কিন্তু চারপাশে যে ঘূর্ণয়মান স্রোত রয়েছে সেটা অত্যন্ত প্রবল, সেটাকে ভেদ করে তার পক্ষে তার গ্রামে যাওয়া সম্ভব হচ্ছে না। কবি একাকী এবং নিঃসঙ্গ অবস্থায় বিপদ সংকুল পরিস্থিতিতে এখানে অবস্থান করছেন, কারণ এই বাঁকা স্রোত প্রবলভাবে, তীব্রভাবে বয়ে যাচ্ছে। এটা দেখে কবি আশঙ্কিত এবং ভয়ে বিহ্বল, এই কথাটি এখানে বলা হয়েছে। আসল কথা হচ্ছে এখানে কৃষক স্বয়ং কবি এবং তিনি তার সৃষ্টিকে সৃজন করেছেন, আর মহাকালের আবর্তে মানুষ হারিয়ে যায়, কিন্তু মহাকাল গ্রহণ করে মানুষের সৃষ্টিকে, কিন্তু সে মানুষটিকে গ্রহণ করে না। সেই ইঙ্গিতের মধ্য দিয়ে তিনি কবিতাটি সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এই পারেতে ছোট ক্ষেত আমি একেলা। অর্থাৎ সৃষ্টিকর্মের জগতে কবি এককভাবে সৃজন করেছেন এবং তিনি বাস্তব জীবনকে উপলব্ধি করেছেন, কারণ মানুষ অবিনশ্বর নয়, মানুষ নশ্বর, ক্ষণস্থায়ী এই পৃথিবী থেকে মানুষকে চলে যেতে হয়। তো মহাকালের কাছে মানুষের জীবন অতি ক্ষুদ্র, এবং এই ক্ষুদ্র জীবনটাকে মানুষ মহাকালের কাছে সঁপে দিতে পারে না, বরং কালের বিস্মৃতি মানুষকে নিঃশেষ করে দেয়, কিন্তু তার সৃষ্টিকে গ্রহণ করে, সে কথাটি এখানে বলা হয়েছে। তারপর সম্ভাবনা দেখেছেন তিনি, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এই যে মহাকালের প্রবল স্রোত, সেই প্রবল স্রোতকে ভেদ করে কবি যখন যেতে পারছেন না, ঠিক সেই মুহূর্তে রসাস্বাদনকারী, অর্থাৎ কবির যে সৃষ্টিকে গ্রহণকারী সেই মাঝি রূপে এই ঘূর্ণয়মান স্রোতকে অতিক্রমণ করছিল। কবির মনে আশা জেগেছিল মাঝি এসে কবিকে নিয়ে যাবে, সেজন্যই তিনি সেই আশা দেখে তিনি আনন্দিত হয়েছিলেন। আনন্দ চিত্তে মনে হচ্ছিল যে তিনি তাকে চিনছেন এবং তিনি তাকে আহ্বান করেছেন, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যখন মানুষের কোনো আশ্রয় থাকে না, তখন মানুষ খড়কুটো ধরে বেঁচে থাকতে চায়। ঠিক এরকমই মাঝির আগমনে কবি যখন উৎফুল্ল হয়েছেন, তখন তাকে আহ্বান করেছেন, দয়া করে এই তীরে এসে ভিড়ো, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খড়ি খেসে আমার সোনার ধান কুলেতে এসে। কবি সারা জীবনভর যে সৃষ্টি সৃজন, সেটাকে কৃষকের ভাষায় বলেছেন যে সোনার ধানকে যাতে মাঝি এসে গ্রহণ করে এবং নিয়ে যায়। এরপর তিনি উদার হয়ে আরো বলেছেন, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই গিয়েছি ভরে, এতকাল নদী তীরে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। এই কৃষকরূপী কবি তার সৃষ্টিকে সোনার তরীতে তুলে দিচ্ছেন, এবং সোনার তরী হচ্ছে সেই তরী যেটা মহাকালের যাত্রায় সেটা সেই তরী চলতে পারে এবং সেটা এগিয়ে যাবে। সেই সোনার তরীতে তার সোনার ধান অর্থাৎ সৃষ্টিকে তুলে দিবেন। কবির যে কাব্য রয়েছে, গল্প রয়েছে, অর্থাৎ সাহিত্যিক যত সৃষ্টি সেগুলোকে, এবং সেগুলো গ্রহণ করা হবে। এরপর তিনি বলেছেন যে এখন কবিকে যাতে নেওয়া হয়, একটু করুণা করে, দয়া করে। আসলে মহাকালের যেই যাত্রা,
সেটা হচ্ছে এগিয়ে যাওয়ার যাত্রা। সেখানে মানুষের যখন জন্ম হয় এবং একটা নির্দিষ্ট সময় তাকে মৃত্যুবরণ করতে হয়, মহাকালের কালের গহ্বরে মানুষ হারিয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু মানুষের সৃষ্টিকে গ্রহণ করবে। ওই যে মাঝিরূপী সাহিত্যের রসাস্বাদনকারী, সে কিন্তু এসেছে এবং সে সৃষ্টিকে গ্রহণ করেছে, কিন্তু কবিকে গ্রহণ করেনি। সেজন্য কবি সর্বশেষ বলেছেন, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়েছে ভরি। অর্থাৎ এই যে বাস্তবতাকে কবি উপলব্ধি করতে পেরেছেন। কারণ জীবন সাহান্যে একসময় মানুষের মনে সেই মৃত্যু ভাবনা জাগ্রত হয় এবং কবির মধ্যেও সেটা জাগ্রত হয়েছিল। সেই উপলব্ধি থেকে তিনি ভেবেই নিয়েছেন, হ্যাঁ, মানুষ যদি সৃষ্টি করে এবং সুন্দরের আরাধনা করে, তাহলে ব্যক্তি নয়, সৃষ্টিকর্মের মহত্বের মধ্য দিয়ে অমরত্ব লাভ করা যায় এবং মহাকাল সে অমরত্বকে গ্রহণ করে। পরবর্তী প্রজন্ম সে অমরত্বকে গ্রহণ করবে, সে সৃষ্টিকে গ্রহণ করবে, সৃজনকে গ্রহণ করবে, ব্যক্তিকে নয়। কারণ ব্যক্তির সীমানা হচ্ছে নির্দিষ্ট, এই নির্দিষ্ট সীমানায় মানুষ কখনোই অতিক্রমণ করতে পারে না। সেজন্য সেই আশঙ্কা, মানুষের সেই বিলীনতা, মানুষ মিশে যাবে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদী তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরে। অর্থাৎ এই যে মহাকাল মানুষের সৃষ্টিকে গ্রহণ করবে, কিন্তু মানুষকে নয়। তবে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে গভীর জীবন দর্শনের যে উপলব্ধিটা, এই কবিতা পড়ে আমরা সেটা উপলব্ধি করতে পেরেছি। এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সে জীবন দর্শন, এটা একটা শাশ্বত এবং এটাই সত্য, এবং তিনি আমাদেরকে সেটাই বোঝানোর চেষ্টা করেছেন। তারপর বলা যায় যে শাশ্বত জীবনধারা ও বাস্তবতা, অর্থাৎ জীবনের প্রকৃতি কেমন হবে এবং বাস্তবতাকে মেনে নেওয়ার যে প্রবণতা, সেটা আমরা এখান থেকে গ্রহণ করব। তার সাথে সাথে যে প্রতীকী অর্থে প্রকৃতির মাঝে মানব জীবন, এই যে দ্বীপ সদৃশ একটি স্থান, চারপাশে বাঁকা জল, বর্ষা ঋতুর বর্ণনা, সেখান থেকে তিনি কিন্তু প্রকৃতিকে তিনি নিয়ে এসেছেন, প্রকৃতির মাঝে মানুষের বেড়ে ওঠা। এবং তারপর বলা যায় যে ব্যক্তি নয়, সৃষ্টিকর্মের মহত্বের মধ্যেই অমরত্ব লাভ করা যায়, এবং এটাই তো শাশ্বত এবং সত্য কথা। রবীন্দ্রনাথ সেটা উপলব্ধি করেছেন, নিগুড় সত্যের উপলব্ধি। মৃত্যু একদিন আসবেই এবং সেটাকে গ্রহণ করতে হবে, সেটাকে পৃথিবীর কেউ ওভারকাম করতে পারেনি। এবং মানব জীবনের যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, অর্থাৎ আজকে মানব সমাজের মধ্যে যে ভিন্ন রকম চেতনা এবং ভিন্ন রকমের যে প্রতিযোগিতা শুরু হয়েছে, টিকে থাকার যন্ত্রণা এবং টিকে থাকার যেই চেষ্টা, সেই চেষ্টায় সত্য মিথ্যা, ন্যায় অন্যায় সব কিছু যখন একাকার হয়ে যাচ্ছে, সেখানে এই সৃষ্টি সত্য এবং সুন্দরের মধ্য দিয়ে অমরত্ব লাভ করা যায়, মহাকালের অংশ হওয়া যায়, সে শিক্ষা আমরা লাভ করি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা কবিতাটি গভীর মনোযোগ দিয়ে পড়বে এবং উপলব্ধি করবে। সেখান থেকে যে শিক্ষা, সে শিক্ষাকে আমরা বাস্তব জীবনে ধারণ করব এবং সেটা প্রতিপালন করব। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।